ল যে আছে সেই ল মোতাবেক ন্যাচারাল গার্ডিয়ান হলো যে ধর্মের যে গার্ডিয়ান সেই ন্যাচারাল গার্ডিয়ান। আমাদের দেশে যতগুলি ধর্ম আছে অলমোস্ট সব গার্ডিয়ানই সব ধর্মে ন্যাচারাল গার্ডিয়ান ফাদার। ওকে, এখন কোশ্চেন আসে যে ফাদার কি মাদার কি গার্ডিয়ান না? ডেফিনেটলি মাদার গার্ডিয়ান, বাট লিগ্যাল গার্ডিয়ান ফাদার। লিগ্যাল গার্ডিয়ান ফাদার মাদার অ্যাকাউন্ট বাচ্চার পক্ষে স্বাক্ষর করে অ্যাকাউন্টের পরিচালক হিসেবে সাইন করতে পারবে, বাবাও করতে পারবে, বাবা অথবা মা। তাহলে গার্ডিয়ানের কোশ্চেন কখন আসে? রিমেম্বার, গার্ডিয়ানের কোশ্চেন আসে বাবা মারা গেলে। বাবা মারা গেলে গার্ডিয়ানের কোশ্চেন আসে, মা মারা গেলে গার্ডিয়ানের কোশ্চেন আসে না। বাবা মারা গেলে এই সন্তানের অভিভাবক কে হবে সেই কোশ্চেন আসে, সেটার একটা এভিডেন্সও আছে। যেমন বাংলাদেশেই আজ থেকে বেশ কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল। এক ভদ্রলোক, তার একটা ছোট বাচ্চা ছিল, সম্ভবত বাচ্চার বয়স 7-8 বছর ছিল। সে ভদ্রলোক মারা যাওয়ার পর তার ওয়াইফ এই বাচ্চার গার্ডিয়ান হিসেবে তার ব্যাংকে যে সম্পদ আছে বা আদার সম্পদ আছে এই সম্পদে দাবি করেন। কিন্তু বাচ্চার দাদা কোর্টে একটা মামলা দায়ের করেন যে আমার ছেলের বউ বয়স কম, সে হয়তো অন্যত্র বিয়ে করবে, বিয়ে করলে আমার যে নাতি আছে সে সম্পদ থেকে বঞ্চিত হবে। এটা যদি লিগ্যাল গার্ডিয়ান মা হতো তাহলে কিন্তু কোর্ট এই কেসটা অ্যাকসেপ্ট করতো না, খারিজ করে দিত। কোর্ট কিন্তু এই কেসটা অ্যাকসেপ্ট করেছিল এবং শুনানির শেষে মা পক্ষে রায় হয়েছে। দ্যাটস ডিফারেন্ট ইস্যু। সো ন্যাচারাল গার্ডিয়ান ফাদার, বাবার অনুপস্থিতিতে দুই রকমের গার্ডিয়ান আরও থাকতে পারে। কি কি? টেস্টামেন্টারি গার্ডিয়ান। বাবা জীবিত থাকতে যদি কাউকে গার্ডিয়ান নিয়োগ করে যায় যে আমার মৃত্যুর পর বা আমার অ্যাবসেন্সে আমার ছেলে বা আমার মেয়ের অভিভাবক সে হবে, দ্যাট ইজ কল্ড টেস্টামেন্টারি গার্ডিয়ান। ওকে, আদার দেন টেস্টামেন্টারি গার্ডিয়ান আরেক প্রকারের গার্ডিয়ান হতে পারে গার্ডিয়ান অ্যাপয়েন্টেড বাই কোর্ট। গার্ডিয়ান অ্যাপয়েন্টেড বাই কোর্ট। কোর্ট যদি নির্ধারণ করে, যেমন এই যে আমি যে মামলার কথা বললাম, কোর্ট নির্ধারণ করে দিয়েছে ওর মা হবে অথবা ফুপু হবে বা দাদা হবে, চাচা হবে, যে কেউ হতে পারে। কোর্ট নির্ধারণ করে দেবে, দ্যাট ইজ কল্ড গার্ডিয়ান অ্যাপয়েন্টেড বাই কোর্ট। সো মাইনর অ্যাকাউন্টের ক্ষেত্রে অ্যাকাউন্টের ইনফরমেশন, ব্যক্তি সংক্রান্ত তথ্যাবলিতে যার নামে অ্যাকাউন্ট হবে, যে বাচ্চার নামে, তার সমস্ত তথ্যাবলী সন্নিবেশিত হবে। আমরা ভুল করে বাচ্চা যদি স্কুলে বা কলেজে পড়ে বাচ্চার স্বাক্ষর নেই, নো, দ্যাট ইজ রং। বাচ্চার যে ইনফরমেশন থাকবে সেখানেও নিচে স্বাক্ষর করবে অভিভাবক, আবার অভিভাবকের যে ব্যক্তি সংক্রান্ত তথ্যাবলী থাকবে সেখানেও স্বাক্ষর করবে অভিভাবক। ওকে, তো মাইনর অ্যাকাউন্টের ক্ষেত্রে যেহেতু 18 বছরের আগে তার স্বাক্ষর করার যোগ্যতাই সে অর্জন করে নাই, সো প্রতিটা ক্ষেত্রে স্বাক্ষর করবে তার মা এবং সমস্ত ইনফরমেশন থাকবে তার মা বা বাবা যেই থাক না কেন, অভিভাবক, গার্ডিয়ানের ইনফরমেশনগুলি থাকবে এবং প্রতি ক্ষেত্রে স্বাক্ষর করবে গার্ডিয়ান। ওকে, ইলিটারেট পারসনস অ্যাকাউন্ট, there is also difficult account. ইলিটারেট পারসনকে আমরা ইলিটারেট কাকে বলি? যে তার স্বাক্ষর জ্ঞান নাই, যার অক্ষর জ্ঞান নাই, যে স্বাক্ষর করতে পারে না, তাকে আমরা বলি ইলিটারেট, অশিক্ষিত। তো ইলিটারেট একটা লোক আসলে আমরা নর্মালি ইলিটারেট পারসনের অ্যাকাউন্ট এখনও করতে চাই না, বা করলে কি করতে হবে? তার থাম্ব ইমপ্রেশন দিয়ে করতে হবে। রিমেম্বার, ইলিটারেট পারসন অ্যাকাউন্টের ক্ষেত্রে ইন্ট্রোডিউসার ম্যান্ডেটরি, একজন ইন্ট্রোডিউসার সহ তাকে আসতে হবে এবং সে যে থাম্ব ইমপ্রেশনগুলি দিবে একজন অথরাইজড অফিসারের সামনে দিবে, একজন অথরাইজড অফিসার সেই থাম্ব ইমপ্রেশনগুলি এখানে অ্যাডমিট করে দিবে, ভেরিফাই করে দিবে। ওকে, আর একটা ডিক্লারেশন দিবে যে এই অ্যাকাউন্টে কখনো বিয়ারার চেকে কোনো পেমেন্ট হবে না, বিয়ারার চেক উইল নট বি অ্যালাউড। এবং আমাদের যে অ্যাকাউন্ট ওপেনিং সিস্টেম আছে, কোর ব্যাংকিং সিস্টেমও আমরা লিখে রাখবো যে দেয়ার ইজ নো বিয়ারার অ্যাকাউন্ট উইল বি অ্যালাউড, নো বিয়ারার অ্যাকাউন্ট উইল বি অ্যালাউড। বিয়ারার অ্যাকাউন্ট এখানে অ্যালাউ হবে না। প্রতিবার উইথড্রলের ক্ষেত্রে অ্যাকাউন্ট হোল্ডারকে নিজে আসতে হবে এবং নিজে আসলে থাম্ব ইমপ্রেশন দিয়ে আসলে হবে না, এসে ব্যাংকের একজন অথরাইজড অফিসারের সামনে থাম্ব ইমপ্রেশন দিবে, উনি ভেরিফাই করে দিবে, তারপর তাকে টাকা দিবে, পেমেন্ট করবে। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ওকে, পর্দানিশীন উমেন অ্যাকাউন্ট। পর্দানিশীন উমেনের ক্ষেত্রে আমাদের একটু সতর্কতা হওয়া দরকার, বিশেষ করে আমাদের রুরাল ব্রাঞ্চগুলি। যেমন পর্দানিশীন উমেন অনেক ক্ষেত্রেই অনেক জায়গায় অনেক স্ক্যাম হয়েছে। পর্দানিশীন উমেন বলতে আমরা কি বুঝি? একজন মহিলা আসেন যার চোখ ছাড়া আর কিছুই দেখতে পাই না আমরা, সে তার ছবি দিয়েছে, এনআইডি দিয়েছে, সব কিছু দিয়েছে। এখন আমি তো তার ফেস আমি ছবির সাথে মিলাতে পারছি না, না মিলালে আমি ওর অ্যাকাউন্ট করছি না অন্য কেউ তার ডকুমেন্ট নিয়ে অ্যাকাউন্ট করছে সেটা বোঝার কোনো উপায় নেই। সো বি কেয়ারফুল। পর্দানিশীন মহিলার ক্ষেত্রে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে অবশ্যই ছবির সাথে তার ফেস
ম্যাচ করে অ্যাকাউন্ট খুলতে হবে, নো ওয়ে, ওকে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। পর্দানিসীন ওম্যান যখন অ্যাকাউন্ট খুলতে আসবে, আমাদের ফিমেল কোনো এমপ্লয়ি, সে যদি পুরুষের সামনে না করতে চায়, ফিমেল কোনো এমপ্লয়ি আলাদাভাবে গিয়ে তার ছবির সাথে ম্যাচ করে ওই ফিমেল এমপ্লয়ি ছবি অ্যাটাচ করে অ্যাকাউন্ট খুলবে, ওকে। বাট প্রবলেম ইজ দেয়ার, আমাদের যে মোস্ট অফ দ্য রুরাল ব্রাঞ্চে সেখানে কোনো ফিমেল অফিসার নাই। ফিমেল অফিসার না থাকলে কি হয়, এখন পর্দানিসীন ওম্যান যদি সেই মহিলার ভিতরে কোনো ইভিল মোটিভ থাকে, কোনো স্ক্যাম করতে আসে, সে তো আরও বেশি পর্দাশীল হয়ে যায়। তখন আমাদের মেল অফিসারদের সামনে সে খুলতে চায় না, মুখ ফেস শো করতে চায় না, তখন সমস্যাগুলি দেখা যায়। বাট রাদার দ্যান ম্যাচিং, নো ওয়ে, আমরা যতক্ষণ পর্যন্ত তার ফেসের সাথে তার ছবি না মিলাতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা অ্যাকাউন্ট ওপেন করবো না, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আর বাকি সব ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টের মতো সকল ডকুমেন্টস লাগবে। মেরিড ওম্যান অ্যাকাউন্ট, মেরিড ওম্যান অ্যাকাউন্টও সেম জিনিস। মেরিড ওম্যান অ্যাকাউন্ট আর এই যে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট আমরা যা শুরুতেই আলাপ করেছি, ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টের যে রুল সেম রুল, বাট আমাদের পার্সপেক্টিভে, বাংলাদেশের পার্সপেক্টিভের কথা বলি, বাংলাদেশের পার্সপেক্টিভে একজন মেয়ে কি করে, একজন মেয়ে যখন আনমেরিড থাকে তখন তার বাবার ঠিকানা সব কিছু ইউজ করে, বাবার আয়, বাবার ঠিকানা, বাবার সব ইনফরমেশন থাকে, বাবার ইনফরমেশন। বাট একটা মেয়ে যখন বিয়ে হয়ে যায় তখন কিন্তু তার হাজব্যান্ডের সব কিছু ইউজ করে, সে হাজব্যান্ডের আয়, হাজব্যান্ডের অ্যাড্রেস, হাজব্যান্ডের। সো ম্যারিড ওম্যানের ক্ষেত্রে আমরা একটা মেয়ে হয়তো আনমেরিড অবস্থায় অ্যাকাউন্ট ওপেন হয়েছে অথবা ম্যারিড অবস্থায় অ্যাকাউন্ট খুলতে এসেছে, যখন আমরা জানবো এটা ম্যারিড তখনই তার হাজব্যান্ডের ইনফরমেশন এবং হাজব্যান্ডের অ্যাড্রেস আমরা সবগুলো এখানে আমরা লিপিবদ্ধ করব, ওকে। দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর ম্যারিড ওমেন্স অ্যাকাউন্ট। না, লিউনেটিক অ্যাকাউন্ট। লিউনেটিক অ্যাকাউন্ট কি? লিউনেটিক অ্যাকাউন্ট হলো আমরা যখন অ্যাকাউন্ট খুলেছি, আমরা বলেছিলাম, আবারও শুরুতে একটি কথাই বলি, শুরুর কথাটি আবারও বলতে হয় যে দুটো কন্ডিশন ছিল অ্যাকাউন্ট খোলার, একটি হলো এজ মেজরিটি আর একটি ছিল সাউন্ড মাইন্ড। আমরা কিন্তু এজ মেজরিটিটা দেখেছি, ঠিক আছে, কিন্তু সাউন্ড মাইন্ড, আমরা যখন অ্যাকাউন্ট ওপেন করেছিলাম তখন তার মাইন্ড সাউন্ড ছিল, অর্থাৎ সে পাগল ছিল না। বাট আমি অ্যাকাউন্ট চালু অবস্থায় কোনো এক সময় আমি ইনফরমেশন পেলাম যে সে মাতাল হয়ে গেছে বা সে পাগল হয়ে গেছে। এই ইনফরমেশন আমার কাছে আসা মাত্রই আমরা সেই অ্যাকাউন্টের সকল প্রকার লেনদেন সাসপেন্ড করব, ট্রানজ্যাকশন স্টপ করব। ট্রানজ্যাকশন স্টপ করার পর সে তো আবার সাউন্ড মাইন্ড হতে পারে, তো সাউন্ড মাইন্ড আবার হলে যখন আমার অ্যাকাউন্টটা রেগুলার করতে আসবে তখন আমার নিয়ম কি, তখন নিয়ম হলো কোর্টের অর্ডার ছাড়া এটাকে আর রেগুলার করা যাবে না। আমরা দেখা গেল যে পিজি হসপিটালের ভিসির সার্টিফিকেট নিয়ে আসবে, বিশেষজ্ঞ ডাক্তারের সার্টিফিকেট নিয়ে আসবে, নো, কোর্টের এভিডেন্স লাগবে। কোর্ট বলবে যে সে সাউন্ড, এই কথাটা যখন কোর্ট বলবে তখন আমি এটা অ্যাকসেপ্ট করবো এবং অ্যাকাউন্টটা আবার ট্রানজ্যাকশন শুরু করবো। দ্যাট ইজ লিউনেটিক অ্যাকাউন্ট। ফার্মার্স অ্যাকাউন্ট, ফার্মার্স অ্যাকাউন্টের ক্ষেত্রে যে রুলস আছে এখানে আদার্স কোনো কিছুই নাই, যেমন এনআইডি ওখানে ম্যান্ডেটরি বলেছি। ফার্মার্সদের আবার এগ্রিকালচার কার্ড আছে, গভর্নমেন্ট এগ্রিকালচার কার্ড দিয়েছে, এনআইডি ছাড়া এগ্রিকালচার কার্ডও আমরা অ্যাকসেপ্ট করতে পারি ফার্মার্স অ্যাকাউন্টের ক্ষেত্রে, এনআইডি দিয়ে করতে পারি। সে অ্যাকাউন্টে কোনো সার্ভিস চার্জ নাই, 10 টাকা নিয়ে আসলে আমরা অ্যাকাউন্ট করবো, যে আমাদের মিনিমাম ব্যালেন্সের অ্যাকাউন্ট ওপেনিংয়ের ক্ষেত্রে মিনিমাম ব্যালেন্সের একটা বাধ্যবাধকতা আছে, ফার্মার্স অ্যাকাউন্টের ক্ষেত্রে সেটা থাকবে না। এবার আসে ডিজেবল পারসনস অ্যাকাউন্ট। ডিজেবল পারসনসকে, ডিজেবল পারসন বলতে আমরা বুঝি অটিস্টিক যারা, সাপোজ কেউ কানে শোনে না, কারো শ্রবণ প্রতিবন্ধী, অথবা কেউ চোখে দেখে না, অথবা কেউ প্যারালাইজড, আমরা এদেরকে বলছি ডিজেবল। বিশেষ করে কানে শোনে না, বুদ্ধি প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, তারপরে বাক প্রতিবন্ধী, কথা বলতে পারে না, হতে পারে, তাদের ক্ষেত্রে আমরা বলছি যে ডিজেবল পারসনস অ্যাকাউন্ট। ডিজেবল পারসনস অ্যাকাউন্টের ভেতর বাংলাদেশ ব্যাংকের সার্কুলার আছে এর ব্যাপারে, যে ডিজেবল পারসনের জন্য অ্যাকাউন্ট খোলার জন্য যদি কেউ ব্যাংকে আসে তাকে ডিসকারেজ করা যাবে না। সেই ক্ষেত্রে ফোকাল পারসন থাকে প্রত্যেক ব্রাঞ্চে একজন। ফোকাল পারসন যে ডিজেবল পারসনের ভাষা বোঝে, সাপোজ যে কথা বলতে পারে না, তার যে ইশারায় যে কথা বলে সেই কথাটা যেন বুঝতে পারে, দ্যাট ইজ কল্ড ফোকাল পারসন। ইন প্র্যাকটিস এখনও আমাদের দেশে সেটা ওইভাবে চালু নেই, হয়তো ভবিষ্যতে হবে। আর আদার্স তেমন কোনো নাই, মিনিমাম ওই যে 10 টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা লাগবে, এগুলি আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি শুধু যে পয়েন্টগুলিতে কমপ্লিকেসি হতে পারে সেই পয়েন্টগুলি অ্যাড্রেস করছি। স্টুডেন্ট অ্যাকাউন্ট বা স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট, বাংলাদেশ ব্যাংক এটা চালু করেছে, এটা খুবই ভালো একটা প্রোডাক্ট,
আমরা যদিও এটা যখন চালু করেছি তখন অনেক বেশি ব্যাপ্তি ছিল, এখন আমাদের অনেকটাই আমরা রিল্যাক্স হয়ে গেছি, বাট এটা অনেক ভালো একটা প্রোডাক্ট দেশের জন্য, জাতির জন্য। এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। ছাত্ররা অনেক সময় বাবার কাছ থেকে, মার কাছ থেকে, নানার কাছ থেকে, দাদের কাছে কিছু বকশিস পায়, এটা খরচ করে ফেলে। স্কুল ব্যাংকিং একটা অ্যাকাউন্ট খুলে দিলে সেই বকশিসের টাকাগুলো তারা সঞ্চয় করে। এটা যেমন একদিকে সঞ্চয় হয়, আরেকদিকে বাচ্চাটা সঞ্চয়ী মনোভাব হয়ে গড়ে ওঠে। আমি মনে করি স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট ইটস এ গুড প্রোডাক্ট, আমরা এটার প্রতি অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত। তো স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট কে খুলবে? স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট জাস্ট মাইনর অ্যাকাউন্ট। স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট কি? জাস্ট মাইনর অ্যাকাউন্ট। ডিফারেন্স কি? মাইনর অ্যাকাউন্টে আমরা বলেছিলাম 0 to below 18 years, 0 to যে বাচ্চাটা আজকে জন্মগ্রহণ করছে তার নামে অ্যাকাউন্ট খোলা যাবে। আর স্কুল ব্যাংকিং অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা বলছি যে এটা 6 to below 18 years, ন্যূনতম লাগবে 6 বছর। 6 বছরের নিচে স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট খোলা যাবে না, 6 বছর থেকে 18 বছরের নিচে। ওকে, আর কি লাগবে? স্কুলের একটা আইডি কার্ডের কপি লাগবে, অথবা স্কুলে বেতন জমা দিয়েছে বেতনের স্লিপের কপি লাগবে, এই আলাদা। আর বাকি সব অ্যাজ ইউজুয়াল লাইক সেম লাইক মাইনর অ্যাকাউন্ট। স্টুডেন্ট স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট বা স্টুডেন্ট অ্যাকাউন্ট সেম টু মাইনর অ্যাকাউন্ট, বাট ইন এডিশন এটার ক্ষেত্রে এটা 6 বছরের কম হলে স্কুল ব্যাংকিং করা যায় না, এটা একটা পার্থক্য। আর পার্থক্য হলো এখানে ইন এডিশন ওই ডকুমেন্টের পাশাপাশি লাগে হলো তার স্কুলের আইডি কার্ডের কপি, স্টুডেন্ট আইডির কপি, অথবা বেতনের স্লিপের কপি। জন্ম সনদ লাগবে, মাইনর অ্যাকাউন্টের ক্ষেত্রে জন্ম সনদ লাগবে, সেক্ষেত্রে জন্ম সনদ লাগবে। স্কুল ব্যাংকিং অ্যাকাউন্টে এটিএম কার্ড দেওয়া হয়, কোনো চেকবুক ইস্যু করা হয় না, এবং পার ডে এখানে ট্রানজ্যাকশন করা হয় 2000 টাকা লিমিট দেওয়া আছে, 2000 বেশি করা যায় না। অভিভাবক যদি এখানে রিকোয়েস্ট করে এটাকে 2000 থেকে বাড়িয়ে 5000 করা যেতে পারে। দ্যাট ইজ দ্য প্রসিডিউর অফ ইসলামিক ব্যাংকিং, স্কুল ব্যাংকিং, স্টুডেন্ট অ্যাকাউন্ট বা স্কুল ব্যাংকিং। স্কুল ব্যাংকিং অ্যাকাউন্টে থেকে যদি বাচ্চার স্কুলের বেতন ট্রান্সফার করা যায়, করা যাবে। ওকে, আমরা স্কুল ব্যাংকিং অ্যাকাউন্টের পর আমরা এবার দেখি আমাদের কাছে আরও কিছু অ্যাকাউন্ট আসে, যেমন স্কুলের অ্যাকাউন্ট, ক্লাবের অ্যাকাউন্ট, সোসাইটির অ্যাকাউন্ট, এইরকম হসপিটালের অ্যাকাউন্ট, নানা প্রকারের অ্যাকাউন্ট আসতে পারে। সেই অ্যাকাউন্টগুলোর ক্ষেত্রে কি আমরা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টের ক্ষেত্রে যে ডকুমেন্টসগুলি লাগছে, আমরা সেই ডকুমেন্টগুলি ডেফিনেটলি লাগবে। আমরা আগেই বলেছি এই ডকুমেন্টগুলি কমনলি সব ক্ষেত্রেই লাগবে। এখানে স্কুল, ক্লাব, মসজিদ বা সোসাইটির ক্ষেত্রে যে গভর্নিং বডি আছে, গভর্নিং বডি বাই ল, উপ আইন, প্রত্যেকটা সংস্থারই একটা উপ আইন থাকে বা বাই ল। বাই লটা কি? মেমোরেন্ডামের মতো, আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনের মতো। সেখানে এই কোম্পানিটা বা এই প্রতিষ্ঠানটা, কোম্পানি না, এই ক্লাব, এই সোসাইটি, এই স্কুল, এই মসজিদ কীভাবে চলবে, এর কমিটিতে কে কে আছে, এগুলি সব থাকে। সেই বাই ল কমিটির কারো দ্বারা অ্যাটাস্টেড হতে হবে। যদি কোনো কারো বাই ল না থাকে সেটা দরকার নাই, বাই ল ছাড়াও আমরা ওপেন করতে পারি। বাট কিছু কিছু ক্ষেত্রে আছে, যেমন কোনো এনজিওর অ্যাকাউন্ট খুলতে আসছে, সেখানে বাই ল ডেফিনেটলি লাগবে, এনজিও ব্যুরো রেজিস্ট্রেশন লাগবে। মসজিদের অ্যাকাউন্ট খুলতে আসছে, এখন মসজিদের বাই ল নাই থাকতে পারে। একটা অ্যাপার্টমেন্টের সোসাইটি, সেটা বাই ল নাই থাকতে পারে। রেজুলেশন থাকতে হবে এবং সিগনেটরি যারা থাকবে, সিগনেটরিদের প্রত্যেকের সিল সহ, পদবি সহ সিগনেচার লাগবে, এনআইডি লাগবে, ছবি লাগবে, এসবই লাগবে। ওকে, তাহলে স্কুল, ক্লাব, মসজিদ, অ্যাসোসিয়েশন, সোসাইটি অ্যাকাউন্টগুলি খোলার ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস চাইতে পারি, সেটা হলো রেজিস্ট্রেশন সার্টিফিকেট। যদি রেজিস্ট্রেশন সার্টিফিকেট, মানে স্কুল যদি বোর্ডের সাথে রেজিস্ট্রেশন থাকে, তাহলে সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে শিক্ষা বোর্ডের সাথে বা গণশিক্ষার সাথে। আর ক্লাবের যদি রেজিস্ট্রেশন থাকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাথে, আমরা সেক্ষেত্রে রেজিস্ট্রেশন সার্টিফিকেট চাইতে পারি, বাট ম্যান্ডেটরি না, যদি থাকে আমরা নিব। ওকে, লোকাল গভর্নমেন্ট অথরিটি অ্যাকাউন্ট, আমাদের কাছে কি ধরনের লোক অ্যাকাউন্ট খুলতে আসে এবং এর সাথে ডিফারেন্সটা কি, ডিফারেন্ট ডকুমেন্টস কি, সেই বিষয়গুলি যদি আমরা না জানি, তাহলে অ্যাকাউন্ট যখন ওপেন করতে আসবে তখন আমরা বিব্রত অবস্থায় পড়ব। লোকাল গভর্নমেন্টকে, লোকাল গভর্নমেন্ট হলো স্মলার ফর্ম অফ সেন্ট্রাল গভর্নমেন্ট। যেমন সেন্ট্রাল গভর্নমেন্ট ঢাকায় কাজ করছে, সে তো প্রত্যেক জেলায়, প্রত্যেক উপজেলায়, প্রত্যেক থানায়, প্রত্যেক ইউনিয়ন পরিষদে গিয়ে কাজ করতে পারছে না। সো সেখানে লোকাল গভর্নমেন্ট আছে, অর্থাৎ সরকারের প্রতিনিধি আছে। উপজেলা পরিষদ, জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ,
সিটি কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, এই সবই হলো লোকাল গভর্নমেন্ট। তো লোকাল গভর্নমেন্ট যখন অ্যাকাউন্ট খুলতে আসবে তাহলে তখন সেই এই প্রতিষ্ঠানের অ্যাপ্রুভাল, যেমন আমি উপজেলা সাপোজ একটা এলজিইডির অ্যাকাউন্ট খুলতে আসছে, এলজিইডি যে প্রকৌশলীদের অ্যাকাউন্ট খুলতে আসছে, সেখানে একটা প্রজেক্টের অ্যাকাউন্ট হতে পারে,